আগের পর্বে আমরা দেখেছি লিকে একটা গোপন আস্তানায় আটকে রেখে 3টি মারাত্মক ইনজেকশন দেওয়া হচ্ছিল। শেষ ইনজেকশনটা দেওয়ার পর লির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বসের ধারণা ছিল মৃত্যুর ভয় দেখালে লি ভ্যাকসিনের গোপন ফর্মুলার খোঁজ দিয়ে দেবে, কিন্তু লি বারবার বলতে থাকে যে ফর্মুলাটা তার কাছে আসলেই নেই, ওটা জেজের কাছে রাখা আছে। এই পর্বের শুরুতে বস চরম বিরক্ত হয়ে বলে, কে রে এই লোক, এত অত্যাচারের পরও মুখ খুলছে না, এমনকি প্রাণ ভিক্ষাও চাইছে না। এরপর তারা লিকে ওই মুমূর্ষ অবস্থায় সেখানে রেখে চলে যায়। ওদিকে জিনার কাছে প্যানির ফোন আসে এবং সে জিনাকে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলে। জিনা সেখানে গেলে প্যানি তাকে পরিষ্কার করে জানিয়ে দেয়, লিকে যদি বাঁচাতে চাও তবে একটাই উপায় আছে, তোমাকে যে কোনো উপায় ওই ফর্মুলাটা জোগাড় করতে হবে। জিনা ভীষণ ভেঙে পড়ে বলে, আমি হুট করে ওই ভ্যাকসিনের ফর্মুলাটা কোথায় পাবো? অন্য এক দৃশ্যে জেজে আর এন্ড্রুকে দেখানো হয়। তখন এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে জানায় যে সে এমন এক বিজ্ঞানীর খোঁজ পেয়েছে যে এই জটিল ফর্মুলার রহস্য ভেদ করতে পারবে। এন্ড্রু তখনই ফ্রেড্রি নামের ওই বিজ্ঞানীর সাথে দেখা করতে যায়। ফ্রেড্রি ব্লুপ্রিন্টটা ভালো করে দেখে বলে, এই ফর্মুলাটা ভীষণ জটিল, এটি ডিকোড করতে আমার অন্তত 1 মাস সময় লাগবে। এন্ড্রু তখন শর্ত দেয়, ঠিক আছে, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এই হোটেলে নজরবন্দি হয়ে থাকতে হবে, আপনি বাইরে যেতে পারবেন না এবং আমার লোকেরা 24 ঘন্টা আপনাকে পাহারা দেবে, কারণ এই গোপন তথ্যের একটা অংশ যেন বাইরে ফাঁস না হয়। আর কাজ সফল হলে আপনাকে লাখ লাখ ডলার দেওয়া হবে। এভাবেই তাদের চুক্তি চূড়ান্ত হয়। এরপর পার্কিং লটে এসে এন্ড্রু তার অ্যাসিস্ট্যান্টকে বলে ফ্রেড্রির উপরে কড়া নজর রাখতে হবে এবং ব্লুপ্রিন্টটা সাবধানে রাখতে। তখন গ্রে প্রশ্ন করে, এত দামি ব্লুপ্রিন্ট যদি ফ্রেড্রিকে দেওয়া হয়, সে যদি ওটার ছবি তুলে রাখে বা নকল করে নেয়? অ্যাসিস্ট্যান্ট হেসে বলে, এটা অসম্ভব। এন্ড্রু অনেক চালাক, সে আগেই ওটার কপি করার চেষ্টা করেছিল, কিন্তু মেশিন থেকে শুধু সাদা কাগজে বের হয়েছে। এমনকি ছবি তুলতে গেলে স্ক্রিনে সব ঝাপসা দেখায়। আসলে ডেভিড এই ব্লুপ্রিন্টটা এমন একটা বিশেষ কাগজে তৈরি করেছে যা কোনোভাবে স্ক্যান বা ছবি তোলা যায় না। তবে কেউ যদি অরিজিনাল কাগজটা চুরি করে পালিয়ে যায় সেটা আলাদা বিষয়। এ কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর গ্রে জিনাকে ফোন করে হাসপাতালে ডেকে আনে এবং সব জানিয়ে বলে, এই ব্লুপ্রিন্টের ছবি বা কপি কিছু করা সম্ভব নয়। জন তখন বুদ্ধি দেয়, তাহলে ওটা সরাসরি চুরি করে নিয়ে এসো। গ্রে ভয় পেয়ে বলে, পাগল নাকি, এখানকার লোকেরা জানলে আমাকে মেরেই ফেলবে, অন্য কিছু ভাবুন। এই বলে সে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রে চলে যাওয়ার পর জিনা আর জন চিন্তায় পড়ে যায় যে কিভাবে ব্লুপ্রিন্টটা পাওয়া যাবে। জন আফসোস করে বলে, আমার স্মৃতিশক্তি যদি ভালো থাকতো তবে আমি নিজে ওটা একবার দেখে মুখস্থ করে রাখতাম। ঠিক তখনই জনের একটা দারুণ বুদ্ধি মাথায় আসে। সে জিনাকে বলে, তোমার ভাই মানসিক রোগী হতে পারে, কিন্তু তার একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে কোনো জিনিস মাত্র কয়েক সেকেন্ড দেখলেই সেটা হুবহু কাগজে এঁকে দিতে পারে। এ কথা শুনে সে জিনাকে ইন্টারনেট থেকে একটা ছবি নামাতে বলে। এরপর জিনার ভাইকে জোর করে ঘুম থেকে টেনে তোলে। সে ঘুমের ঘরে বলে, আমাকে একটু ঘুমাতে দাও, কিন্তু জন তাকে জোর করে জাগিয়ে বলে, এখন ঘুমানোর সময় নয়, মস্ত বড় জরুরি কাজ আছে। এই বলে সে তাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য মোবাইলের সে ছবিটা দেখায় এবং সাথে সাথে লুকিয়ে ফেলে। জিনার ভাইয়ের হাতে একটা খাতা কলম দিয়ে বলে, এখন তুমি মাত্র 2 সেকেন্ডে যা দেখলে জলদি এই কাগজে হুবহু এঁকে দাও। জিনার ভাই কাগজের উপর ছবিটা আঁকতে শুরু করে। আঁকা শেষ হলে জন আর জিনা তো অবাক হয়ে যায়, কারণ সেটা দেখে মনে হচ্ছিল একদম হুবহু ওই আসল ছবির মতো। জন আর জিনা ভীষণ খুশি হয়ে যায় এবং তারা ভাবে, যদি আমরা ব্লুপ্রিন্টটা তাকে কয়েক মিনিটের জন্য দেখাতে পারি তাহলে আমাদের কাজ একেবারেই হাসিল হয়ে যাবে। অন্যদিকে নাথান স্পেশাল পারমিশন নিয়ে জেল থেকে রিলিজ হয়ে যায়। এরপর সে বাসায় ফিরে এন্ড্রুকে দেখে প্রচন্ড রেগে যায় এবং বলে, বাবা এই লোক আমাদের বাসায় কি করছে? চেয়ারম্যান তখন রেগে নাথানকে বলে, হয়তো তুমি সাময়িকভাবে ছাড়া পেয়েছো, কিন্তু তোমার শাস্তি পুরো 6 বছরের জন্য। এজন্য যতদিন এই 6 বছর শেষ না হচ্ছে ততদিন তুমি এই বাড়ি থেকে বাইরে থাকবে। 6 বছর শেষ হলে তবেই এই বাসায় এসো। নাথান এতে আরো রেগে যায় এবং বলে, বাসায় আপনার এই আদরের ছেলের কারণে আপনি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন, আমি কোথাও যাব না, তাতে যদি আমার জীবনও চলে যায় যাবে। ঠিক তখনই সেখানে চেয়ারম্যানের ওয়াইফ চলে আসে এবং বলে, আমার ছেলে এইবারে ছেড়ে কোথাও যাবে না। চেয়ারম্যান তাদের এই অবাধ্যতায় বিরক্ত হয়ে আরো জোরে চিৎকার করতে শুরু করে। আর ঠিক তখনই তার শরীর মারাত্মক খারাপ হয়ে যায়। বাবার এই অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার ওয়াইফ আড়ালে একটা মুচকি হাসি দেয় যা নাথান নোটিস করে ফেলে। এরপর জলদি ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার তাকে ভালো করে চেক আপ করে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। এরপর পিয়ে যখন চেয়ারম্যানের ঔষধগুলো দেখায় তখন ডাক্তার অবাক হয়ে বলে, এই ঔষধ নিয়মিত খেলে
তার ব্লাড প্রেশার তো একেবারে স্টেবল থাকার কথা, তাহলে হঠাৎ শরীর এত খারাপ হচ্ছে কেন? আসলে এই রহস্য চেয়ারম্যানের ওয়াইফ ছাড়া আর কেউ জানে না যে সে গোপনে মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছে। অন্য দৃশ্যে লিকে দেখানো হয় লির চোখ খোলে এবং আমরা জানতে পারি যে প্যানি আসলে তাকে ওই ক্ষতিকর তৃতীয় ইনজেকশনটা ঠিকঠাক পুশ করেনি, আর এই কারণে লি এখনো জীবিত আছে। তখন লি পাশে থাকা রশিকে বলে, মনে হয় আমরা দুজন আজ এখানে মারা যাব। কিন্তু লি এই মরণাপন্ন অবস্থায় একটা বুদ্ধি বের করে। সে রশিকে বলে, তুমি একটু কষ্ট করে কোনো মতে চেষ্টা করে আমার কাছে এগিয়ে আসো। রশি কষ্ট করে লির কাছে আসে এবং বলে, এখন আমার হাতের বাঁধনটা খুলে দাও। ওদিকে প্যানির অ্যাসিস্ট্যান্ট গিয়ে বসকে গোপনে বলে দেয় যে লি এখনো বেঁচে আছে, আর এখন আমাদের তাকে চাকু দিয়ে সরাসরি মেরে ফেলা উচিত, না হলে তার জীবন বেঁচে যাবে। বস পুরো শকড হয়ে যায় যে এত কিছু করার পরও লি কিভাবে বেঁচে গেল। লির চোখে একটু মৃত্যুর ভয় ছিল না, আর এই ব্যাপারগুলো মনে করে বসের মনে একটু ভয় ঢুকে যায়। যদি আপনি তাকে আরেকটা সুযোগ দেন তাহলে সে নিজে ওই ভ্যাকসিনের ব্লুপ্রিন্টটা খুঁজে বের করবে। এসব শুনে জেরার্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে প্যানি আসলে লিকে বাঁচানোর চেষ্টা করছে, আর যদি লি কোনোভাবে বেঁচে যায় তাহলে যে ফেসে যাবে। তাই সে বসের ব্রেন ওয়াশ করার জন্য বলে, না বস, লিকে এখনই মেরে ফেলার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়াও যদি রশি আমার আসল সত্যটা জেনে যায় তবে আমি পুরোপুরি ফেসে যাব, তাই তাকেও লির সাথে শেষ করে দেওয়া দরকার। তখন বস বলে, ঠিক আছে, তাদের দুজনকে এখানে নিয়ে এসো, আমি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অন্যদিকে কন্টেনারের ভেতর রশি লির হাতের বাঁধন খুলে দেয় এবং তারা পালানোর একটা মোক্ষম প্ল্যান করে ফেলে। কন্টেইনারের বাইরে বসের লোকেরা পাহারা দিচ্ছিল। একজন গুন্ডা এসে বলে, যাও ওদের দুজনকে একটু পানি দিয়ে এসো। যখন সে ভেতরে যায় লি আর রশি এমনভাবে বসে পড়ে যেন দেখে মনে হয় তারা এখনো চেয়ারের সাথে শক্ত করে বাঁধা আছে। তারা দারুণ অ্যাক্টিং করে। রশি তখন তৃষ্ণার্ত গলায় বলে, প্লিজ, আমার অনেক পানি পিপাসা লেগেছে। এরপর ওই গুন্ডা যখনই রশিকে পানি খাওয়াতে যায় তখনই লি পেছন থেকে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে বেহুশ করে দেয়। এরপর লি গুন্ডার পকেট থেকে ফোনটা বের করে সরাসরি পুলিশকে কল করে এবং বলে, এই কন্টেনারের মধ্যে মস্ত বড় জুয়া খেলা আর গ্যাম্বলিং হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। লির কথা শুনে পুলিশও সেই দিকে রওনা দেয়। আর এর মধ্যেই বাইরে থাকা আরেকজন গুন্ডা ভাবে যে ভেতরে পানি দিতে এত দেরি হচ্ছে কেন। সে অন্য আরেকজনকে বলে, যাও তো ভেতরে গিয়ে একটু চেক করো। এরপর যখনই কন্টেনারের দরজা খুলে যায় তখনই লি আর রশি এক লাফে নিচে নেমে পালাতে শুরু করে। গুন্ডরা তাদেরকে দেখে ফেললে লি আর রশি তাদের সাথে লড়াই করতে শুরু করে এবং কায়দা করে সেখানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি ওদেরকে চাপা দেওয়ার জন্য ধেয়ে আসে। দুজনেই গাড়ির সামনে থেকে বাঁচার জন্য দুই দিকে লাফ দেয়, কিন্তু এতে রশির পায়ে মারাত্মক চোট লাগে। রশি তখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লিকে বলে, আমি তো আর পা ফেলে উঠতে পারবো না, তুমি আমাকে ছেড়ে একাই পালিয়ে যাও। কিন্তু সে রশিকে ছাড়া যেতে চায় না। সে রশিকে কোলে তুলে নিয়ে ওই অবস্থাতে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই অন্য এক দিক থেকে আরো একদল গুন্ডা আসে। উপায় না দেখে তারা এক জায়গায় লুকিয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে যে আজ হয়তো তারা আর কোনোভাবেই বাঁচতে পারবে না। কিন্তু ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন শুনে গুন্ডারা মারাত্মক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই লি আর রশি দুজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এদিকে তাদের হাত থেকে ফসকে যাওয়ার খবর শুনে বস রেগে যায় এবং বলে, এই চ্যাং প্রতিটা কঠিন অবস্থায় একজন প্রফেশনালের মতো কিভাবে বেঁচে ফেরে। প্যানি তখন বসকে বুঝিয়ে বলে, চ্যাংকে আমাদের এত সহজ ভাবা উচিত নয়। চ্যাং একাই মাইকেল নামের এক ডেঞ্জারাস গ্যাংস্টারকে পুলিশের খাঁচায় পুরেছিল। এই জন্য চ্যাংকে খতম করার বদলে তাকে আমাদের নিজেদের কাজের জন্য ব্যবহার করা উচিত। কিন্তু জেরার্ড তো লিকে দুনিয়া থেকে সরাতে চায়। তখন বস প্যানিকে আদেশ দিয়ে বলে, তুমি যে কোনো উপায় চ্যাংকে খুঁজে আমার সামনে নিয়ে এসো, দেখি সে আমাদের কি কাজে আসে। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় সে রশির আঘাত পাওয়া পায়ে খুব যত্ন করে ব্যান্ডেজ করে দেয়। রশি যখন ব্যথায় কাতরাচ্ছিল তখন তার পুরনো দিনের একটা কথা মনে পড়ে যায়, যখন সে নিজে একবার লির পেটে ব্যান্ডেজ করে দিয়েছিল আর আজ লি তার জীবন বাঁচালো। রশি তখন লির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? আমি তোমার উপরে কত অত্যাচার করেছি। লি তখন হেসে বলে, তুমি তো শুধুমাত্র তোমার ডিউটি পালন করেছো, এর মধ্যে তোমার কোনো ভুল নেই। তোমার পা দুদিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আমি সত্যি কথাই বলছি, আমার কাছে কোনো ভ্যাকসিনের ব্লুপ্রিন্ট নেই,
কিন্তু তারপরও সবাই আমার পেছনে হাত ধুয়ে পড়ে লেগেছে। এই জন্য মনে হচ্ছে এখন আমার নিজের স্বার্থে ওই ব্লুপ্রিন্টটা খুঁজে বের করতে হবে। রশি তখন লির কথা শুনে বলে, ব্লুপ্রিন্ট খোঁজার আগে আমাকে আমার সিনিয়র জেরার্ডকে কল করতে হবে। সে এখানে কি করছে তা জানতে হবে। জেরার্ডের নাম শুনে লির মনে একটা খটকা লাগে। সে জেরার্ডের উপরে সন্দেহ করে লিকে বলে, তোমার কি এখনো ওই লোকের উপরে অন্ধ ভরসা আছে? তুমি কোথায় আছো? তোমার উপরে কি কি ঝড় বয়ে গেছে? এসবের জন্য সে বিন্দুমাত্র টেনশনও করছে না। আমার তো মনে হয় এই পুরো চক্রের পেছনে তার একটা বড় হাত আছে। তখন রশি রেগে গিয়ে বলে, সে বিগত 20 বছর ধরে এনআইএর জন্য সততার সাথে কাজ করছে। সে কখনোই এমন বেইমানি করতে পারে না। লি তখন বলে, ঠিক আছে, ওটা তোমার ব্যক্তিগত ইচ্ছে। আমার যা মনে হলো আমি সেটাই বললাম। তুমি শুধু নিজের মনকে শান্ত করে একবার তাকে টেস্ট করে দেখো যে সে তোমাকে কতটা সত্যি বলে আর কতটা মিথ্যা। রশির লির এই আইডিয়াটা বেশ ভালো লাগে। তাই সে সত্য যাচাই করার জন্য একটা পাবলিক ফোন বুথ থেকে জেরার্ডকে কল করে। জেরার্ড তখন জেজের পরিবারের সাথে বসে লির বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। রশি তখন কাঁদো কাঁদো গলায় বলে, স্যার, আমাকে আর চ্যাংকে একটা ভয়ঙ্কর গ্যাং কিডন্যাপ করেছে। আমাদের উপর তারা অনেক অত্যাচার করছে। আমরা কোনোভাবে সেখান থেকে যান বাজি রেখে পালিয়ে এসেছি, কিন্তু চ্যাং খুব খারাপভাবে জখম হয়েছে। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাতে আসুন। জেরার্ড তখন ভালো মানুষের নাটক করে বলে, তুমি একটু ভয় পেও না রশি, আমাকে শুধু বলো তোমরা বর্তমানে কোথায় লুকিয়ে আছো। আমি এখনই টিম নিয়ে তোমাদের রেস্কিউ করতে আসছি। এই বলে সে চট করে কলটা কেটে দেয় এবং জেজের দলকে লির লোকেশন জানিয়ে দেয়। নীল তখন খুশি হয়ে বলে, বাহ, এটা তো লিকে একেবারে খতম করার জন্য মস্ত বড় একটা সুযোগ। এই বলে সে কিলারদের জেরার্ডের সাথে পাঠিয়ে দেয়। রশির বলা জায়গায় জেরার্ড গিয়ে লির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন কেউ আসে না, তখন যে গাড়ি থেকে নেমে এসে বিরক্ত হয়ে বলে, কোথায় তোমার রশি আর কোথায় সে চ্যাং? জেরার্ড তাকে শান্ত করে বলে, তারা এই আশেপাশের মধ্যে কোথাও লুকিয়ে আছে। এই বলে জেরার্ড তার গুন্ডাদের পুরো এরিয়াটা ভালো করে দেখতে বলে। লি আর রশি পাশের একটা বিল্ডিং এর ছাদের উপর থেকে জেরার্ডের এই পুরো রূপটা নিজের চোখে দেখছিল। জেরার্ডের এই চরম বেইমানি দেখে রশি ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি কত বছর ধরে এই জেরার্ডকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করেছি। সে যা যা করতে বলতো আমি চোখ বন্ধ করে সবকিছু করেছি। আমি স্বপ্ন ভাবিনি সে আড়ালে এই খারাপ লোকদের সাথে হাত মিলিয়েছে। এরপর সিন চেঞ্জ হয় এবং হাসপাতালের দৃশ্য দেখানো হয়। তখন জন সুযোগ বুঝে লিকে কল করে। ফোনের উপাস থেকে লির নাম শোনা মাত্রই জিনা জনের হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং ব্যাকুল হয়ে বলে, তুমি এখন কোথায় আছো? কেমন আছো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? লি তখন বলে, আমার কাছে সময় অনেক কম, প্লিজ ফোনটা জলদি জনকে দাও, তার সাথে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে। লি তখন জনকে লাইনে পেয়ে সাবধান করে বলে, জেজের কারণে জিনার উপরে মস্ত বড় বিপদ আসতে চলেছে। প্লিজ আপনি তাকে সবসময় সাবধানে চোখে চোখে রাখবেন, কারণ জেজের গুপ্তচররা হয়তো সব জায়গায় জিনাকে ফলো করছে এবং সুযোগ পেলে তার উপরে মারাত্মক হামলা করতে পারে। এরপর লি জনকে একটা গোপন ঠিকানার নাম বলে আর বলে, যেভাবে পারেন জিনাকে এখনই ওই ঠিকানায় পাঠিয়ে দিন। যখন জন জানতে পারে যে জেজের পার্সোনাল বডিগার্ড ছদ্মবেশে জিনাকে ফলো করছে, তখন সে আর দেরি না করে জিনাকে বাঁচানোর জন্য তখনই ঘরের বাইরে অন্য এক রাস্তা দিয়ে জিনাকে পাঠিয়ে দেয়। যখন জেজের বডিগার্ড জিনার পিছু নেওয়ার চেষ্টা করে, তখন জন ইচ্ছে করে তার গায়ের উপরে গরম কফি ঢেলে দেয় এবং তার উপরে উল্টো চিৎকার করতে শুরু করে। বডিগার্ড রেগে গিয়ে জনকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই জন চালাকি করে বডিগার্ডের পা শক্ত করে চেপে ধরে আর চিৎকার করে বলে, আমাকে মেরে ফেললো, ওরে কে কোথায় আছো, আমাকে বাঁচাও। জনের চিৎকার শুনে ওখানকার সিকিউরিটি গার্ডরা ছুটে আসে এবং বডিগার্ডকে ধরে ফেলে। এদিকে জিনা লির বলা সে গোপন জায়গায় যাওয়ার জন্য গাড়ি নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। প্যানিও আড়াল থেকে জিনার পিছু নেয়। সেখানে পৌঁছে জিনা চারপাশ ঘুরে লিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ লি পেছন থেকে এসে জিনার হাত ধরে একটানে তাকে আড়ালে নিয়ে যায়। লিকে এতদিন পর অক্ষত অবস্থায় দেখে জিনা আবেগে কিছু বলতেই পারে না, তার চোখ দিয়ে পানি চলে আসে। সে শুধু এতটুকু বলে, আমি তোমাকে কতটা মিস করেছি তুমি জানো, আর এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও, কাজে আসবে, আর এই ফোনটাও রাখো। লি ইমোশনাল হয়ে জিনার দিকে তাকিয়ে বলে, আমিও তোমাকে সত্যি অনেক মিস করেছি, কিন্তু তুমি যদি বেশিক্ষণ এই জায়গায় থাকো তবে তোমার অনেক বড় বিপদ হতে পারে। এখন তুমি জলদি এখান থেকে চলে যাও, আমি সব ঝামেলা মিটিয়ে তোমার সাথে দেখা করতে অবশ্যই আসব। জিনা মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই লি প্রথমবার তার আসল নাম ধরে ডাক দেয়। তোমাদের তো মনেই আছে জিনা এতদিন নিজের আসল পরিচয় লুকিয়ে জনহুই নামে এখানে ছিল আর লি ছিল চ্যাং নামে। শেষমেশ দুজনই আসল পরিচয় জেনে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে মুখ খুলে বলেনি।
তাই প্রথমবার লি তাকে তার আসল নামে ডেকে বলে, আমি চ্যাং নই জিনা, আমি আসলে তোমার সেই লি, অন্ধ আর পাগল লোকটা যে তোমাকে সবসময় খুব বিরক্ত করত। কিন্তু এটা সত্যি যে সে তোমাকে নিজের জানের চেয়ে অনেক বেশি ভালোবাসত। জিনা তো এই সত্যিটা আগেই জানতো, তাই লির মুখে এই ভালোবাসার স্বীকারোক্তি শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে লিকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দেয়। আর এভাবেই তাদের দুজনের মধ্যকার সব দূরত্ব মুছে যায়। কিন্তু দূর থেকে তাদের এই গভীর ভালোবাসা দেখে প্যানির মন ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কারণ সেও মনে মনে লিকে ভালোবাসত। পরের সিনে দেখানো হয় জিনা, জন আর জিনার ভাই এখন সেই হোটেলেই আছে যেখানে সায়েন্টিস্ট ফ্রেডি ভ্যাকসিনের ফর্মুলা ডিকোড করার চেষ্টা করছিল। ফ্রেডি দিনরাত এক করে ল্যাপটপে ওই ভ্যাকসিনের জটিল ফর্মুলা নিয়ে কাজ করছিল এবং গ্রে বসের আদেশে তার উপরে কড়া নজর রাখছিল। কাজ করতে করতে এক পর্যায়ে ফ্রেডি হাঁপিয়ে উঠে বলে, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই একটু ঘুমাতে যাচ্ছি, তুমি আমাকে ঠিক 3 ঘন্টা পরে ডেকে দিও। ফ্রেডি যখনই ঘুমাতে যায়, গ্রে তখনই জিনাকে কল করে উপরের রুমে ডেকে আনে। এরপর সে লকার থেকে আসল ব্লুপ্রিন্টটা বের করে এনে জিনা আর জনকে দেখিয়ে দেয়। জিনার ভাইও ওই ব্লুপ্রিন্টটা মাত্র কিছুক্ষণের মধ্যে খুব ভালো করে দেখে নেয় এবং মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমার পুরো মনে গেঁথে গেছে, এখন আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। গ্রে জিনার ভাইয়ের এমন পাগলামি দেখে অবাক হয়ে বলে, এটা কিরকম অদ্ভুত ছেলে, এই জটিল জিনিস ও একবার দেখে কি বুঝলো? জিনা তখন গ্রেকে শান্ত করে বলে, তুমি এসব নিয়ে ভেবো না, আমরা এসব দেখে নেব। কিন্তু তারা যখন রুম থেকে বাইরে বের হতে যাবে তখনই অ্যান্ড্রু ওদেরকে দেখে ফেলে। সে সন্দেহ করে গ্রেকে কড়া গলায় জিজ্ঞেস করে, এখানে কে জন হিউন এসেছিল? কিন্তু গ্রে তখন জেনে শুনে মিথ্যা কথা বলে, আরে না বস, অনেকদিন আগে তাকে দেখেছিলাম, সে হঠাৎ এখানে কেন আসবে? অন্যদিকে জিনার ভাই রুমে ফিরে ওই জটিল ব্লুপ্রিন্টটা কাগজের উপর ঠিক হুবহু আসলটার মতো এঁকে ফেলে। তার আঁকা ড্রয়িং দেখে জিনা আর জন দুজনেই পুরো চমকে যায়। জিনা আর একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওই ড্রয়িং এর একটা পরিষ্কার ছবি তুলে লির ফোনে পাঠিয়ে দেয়। ছবিটা পেয়ে লি তখনই জিনাকে ফোন করে বলে, দেখো জিনা, যখন এই সমস্ত আপদ বিপদ শেষ হয়ে যাবে তখন আমি, তুমি আর তোমার ভাই আমরা সবাই মিলে এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা ইউএসএ গিয়ে নতুন করে একটা সুন্দর জীবন শুরু করব। লির মুখে সুখের ভবিষ্যতের কথা শুনে জিনা অনেক বেশি খুশি হয় আর ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে লি প্যানিকে একটা নির্জন জায়গায় ডেকে পাঠায়। সে জিনার ভাইয়ের আঁকা ব্লুপ্রিন্টটা প্যানির হাতে দিয়ে বলে, তুমি তোমার বসকে গিয়ে বলো, সে যদি এই আসল ব্লুপ্রিন্টটা চায় তবে তাকে আমাকে প্রমিস করতে হবে যে সে আমাকে তার হিট লিস্ট থেকে চিরতরে সরিয়ে দেবে আর ভবিষ্যতে আমাদের কখনো কোনো বিরক্ত করবে না। আমি খুব ভালো করে জানি তোমার বস যদি কাউকে একবার কথা দেয় তবে সে নিজের জীবন দিয়ে হলেও সেটা পূরণ করে। কিন্তু লির কথায় প্যানিক কষ্ট পেয়ে বলে, কেন আমরা এই ব্লুপ্রিন্ট নিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যাচ্ছি না? আমরা দুজনে সেখানে কি শান্তিতে সুন্দর জীবন শুরু করতে পারবো? কিন্তু লি প্যানির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে বলে, সেটা সম্ভব নয় প্যানি, কারণ আমি শুধু জিনাকেই ভালোবাসি। আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছি। তুমি শুধু তোমার বসকে আমার এই শর্তটার কথা জানিয়ে দাও আর প্লিজ শেষবারের মতো আমাকে এই সাহায্যটুকু করো। লির মুখে জিনার প্রতি এই অগাধ ভালোবাসা দেখে প্যানি মনে মারাত্মক আঘাত পায়। ওদিকে হসপিটালে জিনার ভাই বারবার নোটবুকে ওই ব্লুপ্রিন্টের ছবি এঁকে যাচ্ছিল। জন তার কাছে গিয়ে খাতাটা কেড়ে নেয় এবং সাবধান করে বলে, আরে বোকা ছেলে, এটা বারবার আঁকার মতো কোনো সাধারণ জিনিস নয়, এটা যদি কোনো ভুল মানুষের চোখে পড়ে যায় তবে মস্ত বড় বিপদ হয়ে যাবে। এই বলে সে নোটবুকের ওই পাতাটা ছিঁড়ে ফেলে। এরপর জন জিনার ভাইকে খুব আদর করে বোঝায় যে তুমি ভুলেও এই ছবি আর কখনো নতুন করে আঁকবে না। জন তাকে বোঝায় যে এটা করলে লির অনেক বড় বিপদ হতে পারে। লির কথা শুনে সে রাজি হয় এবং বলে, ঠিক আছে, আমি আর কখনো এটা আঁকবো না। এরপর জন জিনাকে খোঁজার জন্য সেখান থেকে চলে যায়। তখন জিনার ভাই ওই ড্রয়িং করা কাগজটা দিয়েই আপন মনে একটা কাগজের রকেট তৈরি করে ওড়াতে শুরু করে। ঠিক তখনই জেজে আর তার বডিগার্ড সে হসপিটালে এসে পৌঁছায়। বডিগার্ড জেজেকে বলে, বস, কাল রাতে কিছুক্ষণের জন্য জিনা আর তার ভাই এই হাসপাতাল থেকে গায়েব ছিল। তারা কোথায় গিয়েছিল তা আমি জানি না। তারা যখন এসব কথা বলছিল তখনই উপর থেকে জিনার ভাইয়ের উড়ানো সে কাগজের রকেটটা এসে জেজের পায়ের কাছে পড়ে। জেজে রকেটটা হাতে নিয়ে ওটার ভাঁজ খুলতেই ভেতরে সে ব্লুপ্রিন্টটা দেখে পুরো চমকে যায়। তখনই সেখানে জিনার ভাই এসে বলে, আরে এটা তো আমার রকেট, এটা আমি বানিয়েছি। জেজে তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এই কঠিন ড্রয়িংটা কিভাবে করলে? জিনার ভাই সরল মনে বলে, আমার কাছে ফটোগ্রাফিক মেমোরি আছে, আমি যে কোনো জিনিস একবার দেখলেই হুবহু বানিয়ে ফেলতে পারি। এ কথায় জেজে এক নিমেষে সবকিছু বুঝতে পারে। সে নিশ্চিত হয়ে যায় যে
কাল রাতে জিনা আর তার ভাই অবশ্যই গোপনে সেই হোটেলে গিয়েছিল এবং কেউ তাদের আসল ব্লুপ্রিন্টটা দেখিয়েছে। ঠিক তখনই ডিউটির নার্স এসে জিনার ভাইকে তার কেবিনে নিয়ে যায়। নার্স চলে যেতে বডিগার্ড জেজেকে বলে, বস যতক্ষণ এই ছেলে বেঁচে থাকবে তার মাথার ভেতর এই আসল ব্লুপ্রিন্টের কপি সবসময় সেফ থাকবে, এই জন্য একে চিরতরে শেষ করে দেওয়াই ভালো। এই প্ল্যান করে তারা জিনার ভাইয়ের রুমে যায় এবং নার্সের চোখ ফাঁকি দিয়ে তারা স্যালাইনের বোতলের ভেতরে একটা মারাত্মক ক্ষতিকর বিষ মিশিয়ে দেয়। স্যালাইনের ভেতর বিষ মেশানো দেখে জিনার ভাই ভয় পেয়ে জেজেকে জিজ্ঞেস করে, এটা আপনি কি করছেন? তখন জেজে ভিলেনের মতো হেসে তাকে বলে, এটা দিলে তুমি একদম শান্তিতে ঘুমাতে পারবে, তুমি চুপচাপ আরাম করো। এই বলে তারা রুম থেকে বের হয়ে যায়। তখনই সামনে থেকে জিনা আসছিল। জেজেকে দেখে জিনা মনে মনে বেশ ভয় পেয়ে যায় যে এই লোক এখানে কেন এসেছে, কিন্তু জিনা তখনও জানতো না যে জেজে অলরেডি তার আসল আইডেন্টিটি জেনে গেছে। জিনা স্বাভাবিক থাকার চেষ্টা করে জেজেকে গ্রিট করে সেখান থেকে চলে যায়। জেজেও তখন মনে মনে একটা কুৎসিত হাসি দেয়। এরপর জিনা তার ভাইয়ের রুমে ঢোকে এবং লিকে ফোন করে কথা বলতে শুরু করে, কিন্তু তখনই বিষাক্ত স্যালাইনের কারণে তার ভাই যন্ত্রণায় ছটফট করতে থাকে। ভাইয়ের এই অবস্থা দেখে জিনা মারাত্মক ভয় পেয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? জিনার এই কান্নাকাটি আর চিৎকারের আওয়াজ লি ফোনের ওপাশ থেকে শুনতে পায়। সে রশিকে বলে, অবস্থা খুবই খারাপ, আমাকে এখনই জিনার ভাইয়ের কাছে হসপিটালে যেতে হবে। ওদিকে ডাক্তাররা জিনার ভাইকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শক দিয়ে তার হার্টবিট ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষমেশ সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ভাইয়ের এই মৃত্যুতে জিনা একদম ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে। জন তাকে কোনো মতে জড়িয়ে ধরে সামলানোর চেষ্টা করছিল। লি হসপিটালে পৌঁছে জিনার এই অবস্থা দেখে তার কাছে যেতে চায়, কিন্তু রশি লির হাত ধরে তাকে আটকে দেয়, কারণ জেজে তখনও ওই রুমের বাইরেই ছিল এবং জিনাকে ওভাবে কাঁদতে দেখে আড়ালে হাসছিল। জেজের এই হাসি দেখে লি পরিষ্কার বুঝতে পারে যে অবশ্যই জেজে জিনার ভাইকে খুন করেছে, আর জেজে হয়তো এটাও জেনে গেছে যে জন হুই আসলে জিনা। লি তখন দরজার আড়াল থেকে চরম প্রতিশোধের আগুনে রাগে চোখে জেজের দিকে তাকিয়ে থাকে। লির চোখ দেখে মনে হচ্ছিল সে এখনই জেজেকে খুন করে ফেলবে। আর ঠিক এই ধামাকা আর ইমোশনাল পয়েন্টেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।